মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, আপনারা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে শুরু করছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকাল। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। এবং যেমনটা আপনারা জানেন, চ্যানেল 9 কিন্তু বরাবরই আয়োজন করে ঈদ কেন্দ্রিক বিশেষ বিশেষ ঈদ আয়োজন। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে এখন যিনি উপস্থিত আছেন তাকে আমরা সবসময় দেখতে পাই বিভিন্ন তথ্যচিত্র আমাদের মাঝে তুলে ধরে। তবে আজকে অতিথি হয়ে এসেছেন তিনি সাংবাদিক আহমেদ রেজা। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? জি, ভালো আছি। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদের এখানে আসতে পেরে ভালো লাগছে। বাহ, চমৎকার। আপনি তো বরিশালের মানুষ। জি, একদম একটা ভাইব থাকে বরিশালের মানুষের। হ্যাঁ, মানে এটা একটা মজা করে বলি, লাইক আই এম ফ্রম মনুজল্যান্ড। আচ্ছা, ঠিক আছে। তো এই যে মনুজল্যান্ড থেকে আপনি এসেছেন, আপনার বেড়ে ওঠা কি মনুজল্যান্ডেই? একদম না, ব্যাপারটা এরকম না। আমার আসলে বেড়ে ওঠা তিনটা বিভাগে, যেভাবে আমি যদি বলি যে এটা হচ্ছে ময়মনসিংহ, ঢাকা এবং বরিশাল, তিনটা বিভাগ মিলে আসলে আমি আমার এই যে বেড়ে ওঠা বা আমার সংস্কৃতি চর্চা কিংবা আমার সকল কর্ম সম্পাদন বা পড়াশোনা সবকিছু এই তিনটা বিভাগ কেন্দ্রিক। সেটি হচ্ছে বাবার চাকরির কারণে, বাবার সরকারি চাকরি করতেন, তো এইরকম করে আসলে বেড়ে ওঠা। এবং একটা ছোট স্ট্যাটিস্টিক্স আপনার সাথে শেয়ার করি, লাইক আমার 1 থেকে 10 পর্যন্ত এই সময়টাতে আমি 8টা স্কুল পরিবর্তন করেছি। বাহ, চমৎকার। নিশ্চয়ই ভিন্ন ভিন্ন এক্সপেরিয়েন্স আছে, একদম ভিন্ন মানুষ, ভিন্ন সংস্কৃতি। একটা এক্সপেরিয়েন্স কি এমন আছে যেটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করা যায়? দর্শকদের সাথে আমি আসলে বিতর্ক করতাম দীর্ঘ সময় ধরে, সো এই বিতর্ক চর্চার সাথে এখনো আছি হয়তো কোনো না কোনোভাবে। তো বিতর্ক চর্চাটা একটা যখন শুরু করতাম, সেটা হচ্ছে শরীয়তপুর জেলায় একটা স্কুল, এটা হচ্ছে ভেদরগঞ্জ থানায় একটা স্কুলে। তো তখন আমি ক্লাস 4-এ পড়ি। তো তখন আমার আসলে বিতর্ক চর্চার সাথে হাতে খড়ি স্কুলের স্যাররাই বা শিক্ষকরাই, ওনারাই আমাকে কোনো না কোনোভাবে সহায়তা করেছেন। তো একদমই হুট করে নামটা দেয়া, স্যার দেখতেন যে আমি মোটামুটি ভালো কথা বলতে পারি, ফলে এই কারণেই নাম দেয়া। মানে কথার পটু আপনি ছোটবেলা থেকে? কথা বলতে আমি একটা জিনিসই পারি আসলে, কথা বলতে। হ্যাঁ, আমি আমাকে জিজ্ঞাসা করলে আমিও বলি যে আমি তেমন কিছু পারি না, আমি কথা বলতেই পারি শুধু। আমি হয়তো দৌড়ে চ্যাম্পিয়ন ছিলাম না, বা ম্যাথমেটিক্সে অনেক ভালো না, সায়েন্সে অনেক ভালো না, বাট দ্য থিং ইজ যে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটাই আমি পারি। ফলে স্যাররা ওইখানে দিলেন এবং বিতর্ক চর্চার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ আমি আসলে ভালোভাবে অতিক্রম করলাম। কিন্তু সেটা হচ্ছে আমার একজন শিক্ষকের, মানে আমার বাসায় যিনি আসতেন পড়াতে, ওনার সহায়তায়। কিন্তু ক্লাসের রবিবার দিন পরবর্তী ফাইনালে হচ্ছে যে শুক্রবার এবং শনিবার 2 দিনই আমার শিক্ষক আসেন নাই। আচ্ছা। আমি ভয়ে, আমাকে কেউ সহায়তা করছে না, ভয়ে আমি আর রবিবার সেই প্রায় আমার ফাইনাল বিতর্কে আমি আর জয়েন করিনি। কিন্তু আমি এটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হচ্ছে পরবর্তীতে শিক্ষকদের থেকে, যে এত পরিমাণে মানে বিতার্কিক অনুষ্ঠান থেকে শুরু করে যদি আমি বলি যে সব জায়গায় কথার মানুষ হয়ে উঠলেন, এটা কেমন লাগলো? অবশ্যই ভালো। আমি একটা বললাম যে আমি আসলে অন্য অনেক কিছুতে ভালো না, হয় না সবাই সব কিছুতে ভালো না, তা আমার কথা বলাটাতেই স্বাচ্ছন্দ্য বেশি। ফলে এই বিতর্ক চর্চা কিংবা কবিতা আবৃত্তি, উপস্থাপনা, গল্প বলা, এটাই আমি ভালো করতাম। এবার যদি একটু বলি যে ছোটবেলার ঈদটা কেমন কাটতো? বর্ণিল। আমি এক বাক্যে যদি বলি, অবশ্যই বর্ণিল। একটা এক্সাইটমেন্ট থাকতো, লাইক যে নতুন জামা এটা পরার এবং দীর্ঘ সময় ধরে ঈদের জন্য অপেক্ষা করার, এই দুইটা বিষয়ে আমি মনে হয় এখন আর খুঁজে পাই না। মানে কেন পাই না এটার ব্যাখ্যাও নাই। ছুটি নেই তাই সেটাও একটা হতে পারে, দীর্ঘ সময় ধরে কাজের সাথে অভ্যস্ত থাকা, এটা একটা বিষয়। কিন্তু এই যে বর্ণিল এবং এক্সাইটমেন্ট ব্যাপারটা, এইটা মিস করি। লাইক নতুন জামা, সেটা ভাঁজ যে খুলবে, ভাঁজটা যেন এদিক দিক না হয়, নতুন জামাটা যেন কেউ দেখতে না পারে, এই যে এক্সাইটমেন্টটা, এইগুলো আসলে আমাদের সময় যেমন হয়েছিল, এখনকার সময় যারা বড় হচ্ছেন আমার মনে হয় তাদের মধ্যে এটা কম। সালামিটার এক্সাইটমেন্ট কেমন থাকতো? সালামিটা আমাদের মধ্যে এখন যেভাবে সবার মধ্যে যে কালচারটা, এটা হয়তো আমাদের সময় আমরা যখন বড় হয়েছি এত প্রকটভাবে ছিল সেটা এই যে আত্মীয় স্বজনের মধ্যে বিশেষ করে এরাই, কিন্তু এখন সবার মধ্যে একটা কলিগদের থেকেও সালামি পাওয়া যায়, এরকম একটা ব্যাপার এখন দিতে হয় বেশি। আচ্ছা, দিতে হয় বেশি নেয়ার চেয়ে আর কি। কত টাকা এ পর্যন্ত দিয়েছেন আমি যদি একটু জানতে চাই? এইটা হিসাব করা হয় নাই কখনোই, কিন্তু দিতে ভালো লাগে না। এটা মজা, এটার মধ্যে কোনো ধরনের সংখ্যা দিয়ে হিসাব করা যায় না। যে একজন সংবাদ মাধ্যম কর্মীর ঈদের সকালটা কেমন কাটে? এটা একটা পুরোপুরি একটা ডিফারেন্ট একটা বিষয়।
আমি আপনার সাথে যখন ছোটবেলার ঈদের কথা বললাম, তখন আমরা যখন কলেজ পড়ুয়া বা ইউনিভার্সিটি পড়ুয়া, সেই সময়টা একটা বড় ধাপে বড় অংশ গিয়েছে জীবনের। কিন্তু দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে যেহেতু গণমাধ্যমে কাজ করছি এবং সেখানে বছরে একটা ঈদে আপনিও আমিও সবাই একটা ঈদেই ছুটি পাই, বাকি একটা ঈদ পরিবারের সাথে, একটা ঈদ আমার যারা সহকর্মী রয়েছেন তাদের সাথে করতে হয়। ফলে এই একটা ঈদের 2 রকম আসলে মজা। প্রথম হয়তো একটু কষ্ট লাগতো বাসা থেকে অনেক দূরে ঈদ করা এবং বাসার কাউকে দেখতে না পাওয়া, এটা একটা খুব কষ্ট লাগতো একটা সময়। কিন্তু এখন অভ্যাসে পরিণত হয়েছে, অফিসের মধ্যে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। মানে আমরা ওইখানে যারা থাকি সবাই আসলে নিজেদের জন্য থাকি, সহকর্মী সব সময় সহমর্মী হয়ে ওঠে না, কিন্তু এই ঈদের সময়টা একটা উৎসব পার্বণে সবাই সবার প্রতি একটা যেমন সহমর্মিতা প্রকাশ করে, এটা খুবই কিন্তু মানে অবাক করা বিষয়। ফলে সহকর্মীদের কাছ থেকে এই পরিবেশটুকু পাওয়া বা এই ধরনের ফিডব্যাকটুকু পাওয়া, এটা বিশেষ। ফলে ঈদটাকে তখন ওই যে পরিবার থেকে দূরে থাকা, এটা একটা মানে ভুলিয়ে রাখা যায়। আরেকটা বিষয় হচ্ছে পেশাগত দায়িত্ব। পেশাগত দায়িত্বে যখন যাই তখন তো আসলে আমার কাছে আর মানুষের উৎসব পার্বণের খবরটা দেওয়াটা জরুরি, তখন নিজেরটা আসলে অনেক মানে এটা একটা দায়ভার চলে আসছে, এটা আর কিছু করার নেই। পেশাগত জায়গায় তো অনেক মানে এই পেশাতে আসার পরে আপনার জীবন অনেক পরিবর্তন ঘটেছে, সেটা আমরা জানি। তবে আমি যদি জানতে চাই এই পেশায় কেন আসা, এটা আমার একটা প্রশ্ন। মানে আমি বরাবরই আসলে এটা আমি বলবো যে একজন সংবাদ মাধ্যম কর্মীর কাছে আমার একটা কমন প্রশ্ন এটা, যে এই পেশায় কেন আসা। এটা একটা প্রেম, একটা ভালোবাসার জায়গা তৈরি হচ্ছে। দ্য থিং ইজ যে আমি কখনো সাংবাদিক হতে চাইনি, কখনোই না। আমি যেহেতু আপনাকে বলেছি যে আমি প্রথম আমার শুরুটা যে একটু কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম এবং স্কুল কলেজের অনেক প্রোগ্রাম উপস্থাপনা আমার দ্বারাই হতো। একটা আল্লাহর প্রদত্ত ভয়েসের কারণে হয়তো আমি একটু বিভিন্ন জায়গা থেকে একটু বেশি অগ্রাধিকার পেতাম, হয়তো অনেক বেশি প্র্যাকটিস করতাম না, কিন্তু অগ্রাধিকারটা পেতাম ভয়েসের কারণে। তো সেই কারণে হচ্ছে যে আমি দীর্ঘ সময় ধরে আসলে উপস্থাপনের সাথে জড়িত থাকতে চেয়েছিলাম, যে উপস্থাপক হব এটাই চেয়েছিলাম। কিন্তু সেটিতে আমার আসলে শুরুটা সাংবাদিকতার মাধ্যমে হলেও পরবর্তীতে আমি আসলে এটারই প্রেমে পড়ে যাই, যে আমি না এটাই করতে চাই, যে এটাই আমার জন্য। কারণ এখানে আসলে গণমানুষের কথা বলা যায়, মানুষের কথা বলা যায়। আপনি এই প্রফেশনে থাকলে আপনি জানেন যে এই প্রফেশনে আমরা সবার সাথে মিশতে পারি একদম। আমি কারোর পেশাকেই ছোট করছি না অবশ্যই। ধরেন যেই মানুষটা দিন মজুরি করে তার জীবনযাপন করে, তার সাথেও যেমন মিশতে হয়, একটা দেশের সচিবের সঙ্গে আপনার মিশতে হচ্ছে, একদম হায়ারার্কি লেভেলেও যারা আছেন তাদের সাথে আপনাকে মিশতে হবে। এবং এই যে মাইন্ডসেটের বিষয়টা, আমি সবার সাথে মিশে যাওয়ার ক্যাপাবিলিটিটা, সেটা আমাকে এই পেশা দিয়েছে আসলে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি সব পেশার মানুষ সম্পর্কে অবগত। আমার কাছে এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং মনে হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনাকে প্রতিদিন নতুন থাকতে হবে, প্রতিদিন নতুন করে ভাবতে হবে, এবং প্রতিদিন নতুন আপনি যদি না হন তাহলে আপনি পিছিয়ে যাবেন। ফলে এই পেশাটা কিন্তু নানা কারণে চ্যালেঞ্জিং। আমাদের এই পেশাটা যে আপনাকে তথ্যগতভাবে আপডেট থাকতে হবে, আপনাকে চলনে বলনে আপডেট থাকতে হবে, সব কিছুই আসলে এই পেশাটাকে এমনভাবে বিলং করি আমরা, যেখানে যদি আমি একদিন পিছিয়ে যাই, 1 ঘন্টা পিছিয়ে যাই, তাহলে হচ্ছে আমি দর্শকের সাথে প্রতারণা করব। আচ্ছা, আরও গল্প করব, সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়। দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ এবং আমার সাথে আছেন সাংবাদিক আহমেদ রেজা। আরও একবার স্বাগত। আচ্ছা, একটা জিনিস মিলে গেছে, সারনেমটা একদম। হ্যাঁ, আমার আসলে দুটো একসাথে বলতে গিয়ে প্রথমে হচ্ছে একটু ফামলিং হচ্ছিল, এমন একটা ব্যাপার। যারা হচ্ছে এই হট সিটে বসে তাদের অনুভূতিটা কেমন? হ্যাঁ, তো আপনার অনুভূতিটা যখন প্রথম দিন বসেছিলেন কেমন ছিল? আমি খুবই টেনশনে ছিলাম, সত্যি কথা বলতে। কেন আমি বলছি যে অনেক সময় অনেক প্রোগ্রাম উপস্থাপনা করেছি, সেটা ভিন্ন একটা প্রয়াস। কিন্তু যখন হট সিটে ক্যামেরার সামনে, এবং সেখানে তো অনেক দায়িত্ব, এবং আপনি জানেন যে আমাদের একটা দীর্ঘ ড্রাই রানের মধ্যে দিয়ে এটা করতে হয়। হ্যাঁ, ড্রাই রানের মধ্যে থেকে সেটা ঠিক ছিল একটা সময়, কিন্তু যখন প্রথম এখানে গেলাম আমি কিন্তু আসলেই খুবই টেনশনে ছিলাম। এবং আমি এখানে একটা কথা বলতে চাই যে আমি 2-1 মানুষের কথা, যারা আসলে আমার পেছনে আমাকে তৈরি করার জন্য যারা কাজ করেছেন, 1-2 জনের কথা বলছিলাম, যে আমাদের যিনি আবৃত্তি শিখিয়েছেন এক দাদা ছিলেন,
লাবুদা, উনি সবসময় বলতেন একটা বিষয়, যে তুমি তোমার কাজটা মনোযোগ দিয়ে করো। এবং উনি একটা রবীন্দ্রনাথের কোট বলতেন সবসময়, যে যদি অন্তর বাজে তাহলে যন্তর এমনি বাজবে। ফলে এই কোটটা হচ্ছে সে সময় আমার সবসময় মনে ছিল, এবং আমি জানতাম যে উনি আমার নিউজটা দেখছেন। আমার মধ্যে এই ভয়টা ছিল, উনি সবসময় বলতেন গুরু হচ্ছে আমার সংবাদটা দেখছেন। এইটা দেখা আমার জন্য এটা খুব বেশি আর কি টেনশনের ছিল, যে আমি ভুল করলে উনি বলবেন। এবং আমরা যখন ভুল করতাম তখন উনি বলতেন, আজকে তোমার পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে, আজকে তোমার চুলটা সুন্দর করে দেখা যাচ্ছে। তো উনি তখনই আমরা বুঝতাম যে আজকে আমার পারফরমেন্স বা কিংবা আবৃত্তিটা বলার বাচনভঙ্গিটা ভালো হয়নি। ফলে সেইখান থেকে আমরা চিন্তা করছিলাম আজকে কি ভুল হয় উনি বলতেন। তো উনি তখন আমাকে অনেকদিন পরে একটা ফিডব্যাক দিলেন, তুমি বলো ভালো, কিন্তু মনে হয় রোবটের মতো। শুরুর দিকটা এভাবেই ছিল, পরে আস্তে আস্তে এটা তো আমরা সবাই একটা প্রসেসিংয়ের মাধ্যমে একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়। এই যে এই রোবটের মতো বলো, এটাকে আসলে ডেভেলপ কিভাবে করলেন? কারণ আমরা সবাই জানি যে এই প্রফেশনে যারা আছে, কিছুক্ষণ আগে আপনিও বলেছেন যে ডে বাই ডে প্রত্যেকটা মুহূর্ত নিজেকে আপডেটেড রাখতে হয়, কিন্তু ডেভেলপ করার ব্যাপারটা কিন্তু আলাদা। জি, আমি ওই যে প্রেম ভালোবাসার কথা বলেছিলাম আপনার কাছে, যে প্রেমটা আসলে এই সংবাদের সাথে তথ্যের সাথে থাকতে হবে। কারণ প্রেম এবং এই ভালোবাসাটা যদি আমার তথ্যের সাথে না থাকে, তাহলে হচ্ছে আমি কখনোই ব্যাপারটাকে ওন করতে পারবো না। ফলে আমার কাছে মনে হয় আমার এই তথ্যের সাথে আমার প্রেম, আমার ভালোবাসার সাথে আমার প্রেম, এবং সেটাই আসলে আমাকে বেশি এঙ্গেজ করে ব্যাপারটার সাথে। তখন আমার মধ্যকার ব্যাপারটা আরও বেশি ফ্লারিশড হয়, এবং আমি তখন ব্যাপার এক্সপ্রেশন থেকে শুরু করে এবং নিজের মতো করে বলা, যখন আমি মানুষের জন্য গল্প বলছি, যে আমি যে স্টোরি টেলার, তখন ওই গল্পটা আসলে নিজের মধ্যে যদি আমি ওন না করতে পারি, তাহলে আমার ওই মানুষটা আসলে আমার গল্পটা নেবেন না। ফলে আমি আর 10 জনের চেয়ে কীভাবে এগিয়ে থাকবো, কিভাবে আমার গল্পটা মানুষ শুনবে, আমার বলার ধরনের কারণে কেন শুনবে, আমি এটাতে ফোকাস করি সবসময়। বাহ, চমৎকার! আপনার সাথে কথা বলে আসলেই ভালো লাগছে। কারণ কি, যখন একটা মানুষ খুব গুছিয়ে কথা বলে, আমার কাছে মনে হয় যে সবাই ওই মানুষটার দিকে তাকিয়ে থাকে। আপনি ওইরকম একজন। আমি হয়তো গুছিয়ে বলতে পারি না, আমার মধ্যে অনেক শব্দ আছে, হয়তো সব শব্দ একটা সময় ডেলিভারি দেওয়াটা কঠিন, কিন্তু এই শব্দগুলোর ডেলিভারি দেওয়াটা বা এই শব্দগুলো নিয়ে খেলা, কিংবা এই শব্দগুলোর প্রতিফলন, আমরা যেটা বলি যে প্রপঞ্চ, এই প্রপঞ্চগুলো নিয়ে যে আমরা কথা বলেন, এই কথা বলাটা আসলে দিন শেষে থেকে যায়। আপনি দেখবেন যে আমাদের মধ্যে টেলিভিশনে এখনও বেশ কয়েকটা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটা ইন্টারভিউ খুব ভাইরাল। এর মধ্যে আমি শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদির কয়েকটা কথা বলবো, লাইন বলবো, যে উনি কত সুন্দর করে জীবনকে, সময়কে, কাজকে ব্যাখ্যা করতেন শব্দের মাধ্যমে। আমরা কিন্তু কেন শুনি, ওই শব্দগুলোর প্রক্ষেপণ এত দারুণভাবে করেছিলেন উনি যখন ডেলিভারিগুলো দেন, উনি যখন কথাগুলো বলেন, মনে হয় এই কথাগুলো তো আমারও কথা, কেন আসলে আমার কথা আমি ফিল করি, কিন্তু আমি আসলে ওভাবে বলতে পারছি না, তার কথা আমাকে যতটা আকৃষ্ট করছে। কিন্তু উনি সহজ করে বলেনি, কিন্তু এই সহজ করে বলাটা আসলে কিন্তু সহজ না। আসলেই সহজ করে বলা সহজ না, এটা আসলে যারা বলতে পারে তাদের হয়তো তাদের জন্য অনেক সহজ, যারা বলতে পারে না তাদের জন্য অনেক কঠিন। আমরা সবাই চেষ্টা করছি, আমিও চেষ্টাটা করছি। আপনিও সংস্কৃতি মনা, আমিও সংস্কৃতি মনা। এই যে ভালো লাগাটা, এই ভালো লাগাটার মধ্যে আমি যদি বলি, একজন গণমাধ্যম কর্মী বাদ দিয়ে যদি আমি চিন্তা করি, কোন ব্যাপারটাকে আপনি পিক করতেন? গণমাধ্যম কর্মী বাদ দিয়ে সংস্কৃতি মনার মাধ্যমে, মানে হতে পারে সেটা গান, মানে অভিনয় বা অন্যান্য যে ব্যাপারগুলো। গান, অভিনয়, এটা আমার জন্য খুবই কঠিন। আমি গান টান গাইলে লোকজন আশপাশ থেকে চলে যাবে, একদমই তাই। এবং অভিনয়টা আমার হয় না। আমি একটা গ্রুপের সাথে যুক্ত ছিলাম, নাটকের সাথেই, কিন্তু আমি সবসময় ব্যাক স্টেজের মানুষ, সেখানে ভয়েস দেয়া, বিভিন্ন মানে শব্দ ডেলিভারি দেয়া, এইগুলোর সাথে আমি আসলে বেশি যুক্ত ছিলাম। আমি পথনাটকও করেছি কিংবা মঞ্চ নাটকও করেছি, কিন্তু সবটা বেশিরভাগ অংশই হচ্ছে আমি এই ক্ষেত্রে ব্যাক স্টেজে থেকে কাজ করা হয়েছে। কিন্তু আমি যেটাতে সবচেয়ে সামনের সারির মানুষ থাকতে অভ্যস্ত, সেটা হচ্ছে আবৃত্তির। এবং সেটা প্রতিযোগিতা থেকে শুরু করে যে কোনো জায়গাতে এখনও আমি হয়তো আবৃত্তিটাকে মিস করি আমার পেশাগত কারণে, কারণ আমি অনেকটা সময় ধরে চর্চার মধ্যে নাই। কিন্তু এই চর্চাটা, আবৃত্তিটাকে আমি মিস করি, এবং এখানে আমি সবসময় সামনের সারিতে থাকতে চাই। আমরা অবশ্যই আপনাকে আরও আবৃত্তি করতে দেখতে চাই, তবে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতির। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়ে গেছে আরেকটি ছোট্ট বিরতির। কোথাও যাবেন না, চোখ রাখবেন চ্যানেল 9-এর পর্দায়।
দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর বিশেষ ঈদ আয়োজন ঈদের সকালে। পুরো অনুষ্ঠান জুড়েই সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনপ্রিয় একজন মানুষ, যার তথ্যচিত্র বরাবরই আমরা দেখি, বারবার আর পরিচয় নাই করাই, তার নামটাই বলে দিই, তিনি হচ্ছেন সাংবাদিক আহমেদ রেজা। আরও একবার স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। এবার একটু ঈদ প্রসঙ্গে আবার ফিরে আসি। জি, সেটা হচ্ছে বাঙালি বরাবরই খেতে খুব পছন্দ করে, খাবারের প্রতি অন্যরকম একটা ফ্যাসিনেশন থাকে। আমার খেতে খুবই অপছন্দ। আমি খুব মেইনটেইন না, আমার আসলে আমি বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না। আচ্ছা, আমার খুবই খাবার দাবার খুবই সিলেক্টিভ। সো এটা নিয়ে আমার আম্মা, তিনিও একটা বিপদে পড়েন। ইনফ্যাক্ট আমাদের 3 ভাই আমরা, তো আমাদের 3 ভাইয়ের খাবারের ধরনটাই আলাদা। তো ওনার জন্য খুবই বিপদ হয় যে কোনো সময়ই এইটা মেনটেন করা। তো আমি আসলে অনেক কিছু খাই, মানে আমার খেতে পছন্দ হয় না, আমি খাইও না, যেটা পছন্দ হয় না আমি সেদিকে যাইও না। সো খাবার দাবার নিয়ে প্রশ্ন করলে আমি খুব দ্বিধায় পড়ে যাই। ইনফ্যাক্ট কেউ আমাকে দাওয়াত দিলেও আমি খুব দ্বিধায় পড়ে যাই। আমি অধিকাংশ দাওয়াতে মানে যেতে চাই না, কারণ হচ্ছে আমি কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না। কারণ একজন অনেক আয়োজন করলো, আমি মানে সেখানে গিয়ে দেখা গেল আমি খুবই অল্প সামান্য অংশগ্রহণ করি। আচ্ছা, এবার যদি বলি ঈদকে কেন্দ্র করে কিভাবে প্রিপারেশন নেওয়া হয়, কারণ আমরা সবাই জানি আমরা যেহেতু একটা মুসলিম কান্ট্রির অন্তর্ভুক্ত, তো সেই জায়গা থেকে কিছুটা প্রিপারেশন থাকেই। অবশ্যই। বড় কথা হচ্ছে যে আমাদের তো 2টি উৎসব, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ফলে ঈদ উল ফিতরের মধ্যে কিন্তু সবার এক্সাইটমেন্টটা একটু বেশি থাকে দীর্ঘ সময় পরে, তো ফলে এটা নিয়ে একটু সবার রোজার পরে ঈদ এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে একটা সিয়াম সাধনার পরে একটা দীর্ঘ সময় অপেক্ষা করে আমরা যে উৎসবটা পালন করছি সবার জন্য, যেটা মাঝে মধ্যে মনে হয় যে ঈদ আসলে অনেকটা বৈষম্য তৈরি করে দেয় ঈদের দিন, আমার এর জন্য মন খারাপ হয়। কিন্তু আবার ভালো লাগে যে না, একটা দিন তো আমরা সবাই মিলে উদযাপনটা করতে পারি। যেই প্রস্তুতির কথা বলছেন, অবশ্যই প্রস্তুতি। এখনকার প্রস্তুতি বলি, যদি পেশাগত কারণে হয় না, যে এখন আমরা বড় হয়ে গিয়েছি, এখন নিজের প্রস্তুতির সবচেয়ে আসলে পরিবারের প্রস্তুতিটা কতটুকু সম্পূর্ণ হলো এটা নিয়ে একটা মাথায় টেনশন থাকে, যে সব ঠিকঠাক হলো তো, সবার জন্য সব কিছু কেনা হলো তো, কারোর কোনোটা বাকি রয়ে গেল কিনা, আবার কি কি করতে হবে, এবং বাসায় গিয়ে আবার আলাদা একটা দায়িত্ব আছে, সেগুলো সম্পন্ন করতে হবে। ফলে এখনকার প্রস্তুতিটা হচ্ছে একটু এরকম হবে। আগের ছোটবেলাটা, কিন্তু এর মধ্যেও একটা আনন্দ আছে, অবশ্যই আনন্দ আছে। আর বেলাকার যে প্রস্তুতির কথা বলছিলাম সেটা তো আপনাকে আগেও বলেছি, সেটা অন্যরকম একটা মজা। বাহ, চমৎকার। তো এই যে এই ডিফারেন্সটা কতটুকু এনজয় করেন, যেহেতু হিউজ একটা ডিফারেন্স, পুরো লাইফেই একটা ডিফারেন্স চলে এসেছে, আমি বলবো। বিষয়টা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয়, লাইফ ইজ বিউটিফুল। মানে আমি সবসময় বিশ্বাস করি যে কোনো সিচুয়েশন, আমি খুবই পজিটিভ একটা মানুষ, এবং আমার ফেভারিট একদম, যদি যার লেখা আমার সবচেয়ে বেশি পছন্দ, রবার্ট ফ্রস্ট, ওনার লেখাটা আমার খুব বেশি অনুপ্রাণিত করে, এবং সেটা ইতিবাচক অর্থে। ফলে আমি যখন ভাবি যে কোনো সংকটেই লাইফটা সুন্দর, জীবনের এই পথটা, আজকের দিনটা, এই সময়টা হয়তো খারাপ যেতে পারে, বাট এর মধ্যে সুন্দর কিছু আছে। হ্যাঁ, এর মধ্যে অনেক সুন্দর কিছু আছে। ফলে এই যে জীবনের এই সময়টা, দায়িত্ববোধের যে জায়গাটা, আমি দায়িত্ববোধের মধ্যে না নিয়ে এটাকে এনজয়মেন্ট হিসেবে দেখি, যে না, এটা তো একটা এনজয়মেন্ট। সো এটাকে কিভাবে সচল রাখা যায় সেই চেষ্টাটা করা দরকার। আসলে যখনই আমি নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলি, অনেক কিছু জানার থাকে, তো আমি শুধু মুগ্ধ হয়ে শুনি, কিন্তু সময় স্বল্পতা, কিছুই করার নেই। আজ অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমার আসলে তেমন কিছু বলার নাই। আমি সবসময় একটা কথা বলি, সেটি হচ্ছে যে আপনারা খুব বেশি করে নিজের জন্য ভাবেন, নিজের জন্য করেন, এবং নিজের জন্য যদি আপনি প্রতিনিয়ত একটু একটু করে করতে পারেন, তাহলে দিন শেষে এটা আপনার সমীকরণে যুক্ত হয়। আপনার সমীকরণ শেষে যদি যুক্তটা হয়, তাহলে বাংলাদেশটা জিতে যায়। কেন? কারণ আপনিই তো বাংলাদেশ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈদ মোবারক, ভালো থাকবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চোখ রাখবেন চ্যানেল 9।